ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী একটি টকশোতে তিনি বলেছেন যে শেখ হাসিনা এবছরই দেশে ফিরবেন। আমার এই দর্শক জানতে চাচ্ছেন যে তার এই লাহিড়ীর এই কথার সত্যটা কতটুকু? বঙ্গবন্ধুর তা নয়তো যে কোনো মুহূর্তে দেশে যাওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা সেইভাবেই দলকে সুসংগঠিত করছি এবং মানুষকে ঐক্যবদ্ধ করব। জননেত্রী শেখ হাসিনা যে কোনো মুহূর্তে, জনগণ তাকে যেমন 81 সালে জনগণ তাকে নিয়ে গিয়েছে, আমি মনে করি জনগণ জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাবে। এবং যে সরকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অপপ্রচার করে মানুষকে খেপিয়ে তুলেছিল, আজকে সেই মানুষই বলছেন শেখ হাসিনাই ভালো ছিলেন। এই মানুষ আজকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর মতো এই মানুষই একদিন এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদের প্রিয় নেত্রীকে, এবং সেদিন সময় বেশি দিন না। আমাদের কত বাংলাদেশের মানুষকে কত স্বপ্ন দেখানো, সেই স্বপ্ন তো আজকে কোথায় চলে গেছে? সেই স্বপ্ন আপনাদের কিছু বলেছেন যে তিনি কবে আসতে পারেন, কিংবা আপনাদের কোন রকম কোন পরিকল্পনা এরকম কিছু আছে না? আপার সাথে আমাদের যেটা বললাম, অনলাইনে যেটা কথা হয়েছে, উনি দলকে সুসংগঠিত করতে বলছেন যে আমি দল সুসংগঠিত হওয়ার ভিতরে দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি দেশে যাব, এবং উনি দেশে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিন। দলকে সুসংগঠিত করার জন্য কি করছেন? আমরা তৃণমূল পর্যায়ে কথা বলছি। কর্মীদের ধরেন হঠাৎ করে সারা বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস হয়েছে, তৃণমূল পর্যায়ে একটা জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। একজন আওয়ামী লীগের সমর্থক, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে পাচ্ছে না, তার মাকে নিয়ে বাবাকে নিয়ে যাচ্ছে। এমনি ভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে সন্ত্রাস হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, পুলিশের সন্ত্রাস হচ্ছে। যেভাবে দেখলেন গোপালগঞ্জে বাংলাদেশের আর্মি, যে আর্মি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আর্মি, বাংলাদেশ আর্মি প্রতিষ্ঠা হয়েছে, যে আর্মিকে বঙ্গবন্ধু তারা আধুনিক আর্মি হিসেবে গড়ে তুলেছে, আর্মিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, যে সেনাবাহিনী বা পৃথিবীতে একটি বাংলাদেশের মর্যাদা রক্ষা করেছেন, সুনাম অর্জন করেছেন, সেই সেনাবাহিনীকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করেছেন, সেই সেনাবাহিনীকে বিতর্কিত করছেন, সেই সেনাবাহিনী আজকে গোপালগঞ্জে সাধারণ মানুষকে গুলি করে গণহত্যা করেছে। এবং এই যে মাল্টিসি স্কুলের সাধারণ ছাত্ররা যারা অগ্নিদগ্ধ হয়ে আত্মনাদ করছে, তাদের স্বজনরা আত্মনাদ করছেন, তাদের সহযোদ্ধারা যখন তাদের কতজন মারা গেছে এই দাবি তুলেছেন, তখন সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে, যে সেনাবাহিনী সেবকের দায়িত্ব পালন। আমি বারবার বিষয়টি জানতে চাচ্ছি, সেখানে আপনারা কি করছেন? আপনাদের আমি ওইটা করতেছি, যার ফলে কর্মকাণ্ড কি? এই কর্মকাণ্ডের কারণ, এই কারণেই তো আজকে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। কিন্তু আমাদের তৃণমূলের কর্মীরা তো তারা জীবন দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু তাদের তো অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে এই সময় যে নেতৃত্ব দরকার ছিল, সেই নেতৃত্ব তারা পাচ্ছে না। নেতৃত্ব সঠিক সময় সঠিকভাবেই পাবে, নেতৃত্ব আছে। এখানে নেতৃত্ব এস এম কামাল না থাকলে, যদি এস এম কামাল না থাকে, এস এম কামাল আউট, এস এম কামালের সেকেন্ড ম্যান সে দাঁড়াই যাবে, থার্ড ম্যান দাঁড়াই যাবে, সেই নেতা হবে। এটা নেত্রীর নির্দেশ দিয়ে দিচ্ছে। ধরেন আমি খুলনা 3-এর এমপি, আমি এখানে নাই, ওইখানে আর যারা আছে এরকম আমার মতো আরো অনেক নেতা কর্মী আছে যারা সাহসী, তাদের নেতৃত্বে নেতা কর্মী দাঁড়ায় যাবে। আমাদের কাজ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা, তিনি যে নির্দেশনা দিচ্ছেন তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের ঐক্যবদ্ধ করা। আমরা যেটা বলছেন, আজকে দেখেন হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে বেল দেওয়া হচ্ছে। আমি তো বললাম যে 3,90,000 নেতাকর্মী গ্রেপ্তার, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। আজকে সুপ্রিম কোর্ট, নিম্ন আদালতের আইনজীবীদেরকে বেল দেওয়া হচ্ছে না, তারা কথা বলতে পারছে। এরকম কি অতীতে ছিল? আমরা মনে করি এইগুলো কাটিয়ে ওঠে যখন আমরা অবশ্যই। এখানে একজন একটা প্রশ্ন করেছেন, নেতাদের অতিমাত্রায় তেলবাজি এবং হাইব্রিড নেতাদের ভিড়ে শেখ হাসিনার নৌকা ডুবে গেছে। এই অভিযোগ আমাকে অনেকেই করেন। আপনারা শেখ হাসিনাকে অনেক সময় সঠিক কথাটি বলেন না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, এটা আপনার কথা বলছি না, আপনারা যারা শীর্ষ নেতা রয়েছেন তারা সঠিক, তৃণমূলের কর্মীরা কি মনে করছে, দেশের মানুষ কি মনে করছে, এই বিষয়গুলো তাকে সরাসরি আপনারা বলেন না। ওই যে ইয়েস স্যার এগুলোই হচ্ছে গিয়ে আপনাদের ধরন, এই কারণে নৌকা ডুবেছে কি না, এটা কেউ অভিযোগ করতে পারে। ধরেন সব ধরনের লোকই তো সব দলে আছে, কিছু তেলবাজি থাকতে পারে, যে আমি অস্বীকার করি না, যে আমার ভাই যে প্রশ্ন করছে এটা হইতে পারে। নৌকা ডুবার মূল কারণ তো এইগুলো না, তো গোটা জাতি জানে আছে দিবালকের সত্য। হ্যাঁ, ক্ষমতায় ছিলাম, আমাদের অনেক দুর্বলতা আছে, অনেক কিছু দোষ ত্রুটি আছেই আমাদের। একটা দুটো দোষ ত্রুটি বলেন তো। আপনি যেটা বলবেন দোষ ত্রুটি বলবেন, যে আমাদের অনেকের নামে দুর্নীতির অভিযোগ আছে, আমাদের অনেকের নামে সন্ত্রাসের অভিযোগ আছে। আমি কারো নাম বলতে চাই না। আমাদের অনেকের নামে ধরেন তার বক্তব্যের ভিত্তিতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমাদের অনেকের নামে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হয়েছে, এই কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমাদের অনেক এমপি, মন্ত্রী, অনেক দলীয় নেতা
তাদের নামে পত্রপত্রিকায় বিভিন্ন লেখা হয়েছে, সেই লেখার মধ্যে দিয়ে সাধারণ মানুষের একটা অনীহা তৈরি হয়েছে। কারণ আমি এক এলাকার এমপি, আমার নামে তো কোথাও লেখা হয়েছে যে আমি সন্ত্রাসী করছি, আমি চাঁদাবাজি করছি। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে আপনি পদ বাণিজ্য করেছেন। এটা আমি চ্যালেঞ্জ করলাম। বাংলাদেশে নর্থ বেঙ্গলে যতগুলো কমিটি হয়েছে, কোথাও ভোটে হয়েছে এবং কোথাও আমি নির্দেশনা নিয়ে কমিটি করেছি। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, জেলা কমিটি গুলো হয়, হ্যাঁ, এটা হচ্ছে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে পূর্ণাঙ্গ কমিটি করে। কোন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি যদি বলতে পারে যে আমি এস.এম. কামাল কারো পক্ষে সুপারিশ করছি, আমি আজকে রাজনীতি থেকে রিজাইন, এটা এরা করে। হ্যাঁ, যখন বাদ পড়ে তখন বলে যে এটা সাংগঠনিক সম্পর্কের দায়িত্ব। এখানে আমাদের একটা টিম আছে, একজন প্রেসিডেন্ট মেম্বার, একজন জয়েন্ট সেক্রেটারি, একজন সাংগঠনিক আরো মেম্বার মিলে আমরা এর তদারকি করি। কিন্তু কমিটি এখানে একজন আপনাকে নিয়ে মন্তব্য করেছেন, আমি বললাম আপনি কমিটি দুর্বল করে ফেলেছেন। আমি কমিটি জুয়েল এমপি হওয়ার পর থেকে শেখ বাড়ি একটি সিন্ডিকেটের আঁকড়া হয়ে গিয়েছিল এবং খুলনার আওয়ামী লীগের রাজনীতি একেবারে দুর্বল করে ফেলেছে। আমি এমপি হয়েছি তো 6 মাস, ঠিক আছে না? যারা এইগুলো বলে আমি মনে করি চ্যালেঞ্জ করলাম। আমার নামে যে আপনি যেটা বলছেন বলে ভালো করছে, আমার নামে যে অভিযোগ, এটা যদি কেউ বলতে পারে যে অমুক জেলার কমিটিতে আমি অমুককে ঢুকিয়েছি, হ্যাঁ, আমি কিছু সুপারিশ, যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল দূর সময় 2001 থেকে 2008 যারা লড়াই সংগ্রাম করেছে, এটা তো আপনি বোঝেন জেলার প্রেসিডেন্সিটি, জেলাদের ভিতরে দ্বন্দ্ব প্রতিযোগিতা অনেকে বাদ দেয়। আমি সুপারিশ যে যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল দূর সময় 2001 থেকে 2006 যারা লড়াই সংগ্রাম করেছে জামাত বিএনপির সেদিনকে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে, তাদেরকে তারা এখন কোথায় আছে? সবার নামে তো মামলা, কেউ কারো বাড়ি লুট হচ্ছে, কারো দোকান লুট হচ্ছে, সবার নামে বাংলাদেশে তো আপনার, আমাকে আজকে রাজশাহী থেকে একটা ছাত্রলীগের ছেলে ফোন দিল যে তার নামে মামলা। আজকে দেখেন আপনি, সারা বাংলাদেশে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে রাজশাহীতে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তো সারা বাংলাদেশেই তো নির্যাতন হচ্ছে। তারপরে ধন্যবাদ জানাই যে তারা সুসংগঠিত হওয়ার চেষ্টা করে। তো কর্মীরা যেরকম করে সংগঠিত হচ্ছে, আপনারা কিভাবে করে তাদের পাশে দাঁড়াচ্ছেন? টেলিগ্রামের মাধ্যমেই নাকি অন্য কোনো, মানে তাদেরকে আপনারা আশা ভরসা কিভাবে করে দিচ্ছেন? আমরা তাদের সাথে, তারা জানেন কর্মীরা যেখানে যে আছে, কেউ তাদের টাকা নাই, পয়সা নাই, কোনো নির্দেশনা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার টাকা নাই, আইনি লড়াই করার মতো আইনজীবী নাই। আপনি যেটা বলছেন, আমরা নির্দেশনা দিয়েছি যে এলাকার এমপি, যে এলাকার নেতা, সেই এলাকার নেতা কর্মীরা অ্যারেস্ট হইলে তাদেরকে খোঁজ খবর রাখা, তাদেরকে আইনি সহযোগিতা দিয়ে। আপনি ফোন করে আমার নির্বাচন এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, আমি হয়তো যতটুক দরকার ততটুক পারি না, ঠিক আছে না? আমিও তো একটা ঘরের ভিতর পালিয়ে আছি, যতটুক দরকার ততটুক পারি না, কিন্তু তারপর তাদেরকে বলবেন, জিজ্ঞাসা করে দেখবেন যে আমি খোঁজ খবর নেই। এরকম সারা বাংলাদেশে আমাদের যারা নেতা আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে নেতা কর্মীদের খোঁজ খবর নেওয়া। এবং অনেক জায়গায় নেত্রীর পক্ষ থেকেও আমরা, যারা জেলখানায় আছে আমাদের নেতা কর্মীরা, তাদেরকে আমরা সহযোগিতা করি। নেত্রীর পক্ষ থেকে জেলখানায় আছে তাদেরকে যেটা দেওয়ার মতো সেটা দিচ্ছে না, কিন্তু সামান্য দিলেও তাদেরকে খোঁজ খবর নেওয়া হয়। এটা ধরেন আমি যে বিভাগের দায়িত্ব, সেই বিভাগে কিন্তু ঈদের আগে আমি এইগুলো খোঁজ খবর নিয়েছি। এটা আপনাদের, আর আমরা অনুরোধ করছি প্রতিটি জেলায় আমাদের নেতা কর্মীদের যারা কষ্টে আছে বা যারা জেলখানায় আছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। আর ধরেন, হ্যাঁ, তারপরও সেটা খুব বেশি কিছু না, তুলনায় অনেক কম। আমরা বুঝি আমাদের নেতা কর্মীরা খুব কষ্টে আছে, আমাদের নেতা কর্মীরা মানবতার জীবনযাপন করছে। সবচেয়ে বেশি ছাত্রলীগের ছেলেরা মানবতার জীবনযাপন, তাদের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্বকে বাতিল করে দিচ্ছে, মেডিকেল কলেজের ছাত্র ছেলে মেয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আজকে মানবতার জীবনযাপন। আমরা সবাইকে বলছি যে তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যাঁ, মানে বাংলাদেশ খোঁজ খবর তাদের, দেখুন আওয়ামী লীগের বিরুদ্ধে টাকা পয়সা লুটপাটের অনেক অভিযোগ আছে, তো আওয়ামী লীগের অনেকের অর্থ সম্পদও আছে, তাই না? কিন্তু তারা, কর্মীরা বলছে তাদের কাছে কোনো আর্থিক সহায়তাই যাচ্ছে না। আবার যারা আপনারা বিদেশে অবস্থান করছেন তারা বলছেন আপনাদের ভাত খাওয়ারও টাকা নেই। না, এইটা যারা বলে, আমি মনে করি এদের সাথে নিজের সাথে প্রতারণা করে। এইটা যদি কেউ বলে থাকে যে ভাত খাওয়ার টাকা নাই, তাহলে নিজের সাথে প্রতারণা করে। দেখেন 15 বছর বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমাদের, আমি থেকে শুরু করে, আমি কারো নাম বলবো না, আমি থেকে শুরু করে আমি মনে করি আমাদের তৃণমূলের কর্মীরা নিরাপদে তুলনামূলক ভাবে ছিল। আমি এত একটু বেশি ছিলাম বড় নেতা, আমি এত বেশি ভালো ছিলাম, কিন্তু একজন তৃণমূলের কর্মী খারাপ ছিল না, এটুক বলবো। কিন্তু হঠাৎ করে তাদের উপর হামলাটা হয়েছে, হ্যাঁ,
কারো বাড়ি লুট হয়েছে, কারো দোকান লুট হয়েছে, কেউ ব্যবসা করছে, তার সেই ব্যবসা বন্ধ করে দিছে, যার ফলে আর্থিকভাবে প্রতিটি নেতাকর্মী আজকে অসহায় হয়ে পড়ছে। নেতাকর্মীরা যে ক্ষোভ প্রকাশ করছে এটাও ঠিক। আমরা অনেক এমপি মন্ত্রী বা আমরা অনেক নেতারা আমাদের এলাকার তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছি না, এটাও ঠিক। কিন্তু আমরা সবাইকে অনুরোধ করছি যে যার যার এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।